আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তবে একটু ঠান্ডাটা লেগেছে, বেশিই লেগেছে। যার কারণে আরকি ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছে। সকাল, সকাল ঘুম থেকে উঠে গেছিলাম আজকে। তো আজকে ভিডিও ফুটেজটা নেওয়া হয় নাই। কাব্য, ফাহিম এরা পড়ালেখা করে চলে গেছে বাসাতে। তো ওদেরকে পড়িয়ে এই যে স্কুলের দিকে রওনা দিচ্ছি। আজকে একটু ঠান্ডা কম ছিল, তাই হচ্ছে আ আমি আজকে মানে সোয়েটার পড়ি নাই আরকি। তো বেশ একটা ঠান্ডা ছিল না। তো এখানে যে বাস ছাড়তে যাচ্ছিলাম স্কুলের দিকে। তো দেখেন রোদ উঠে গেছিল। তো সূর্যি মামা বাঁশঝাড়ের মধ্য দিয়ে উঁকি মারছে। যার কারণে শীতটা একটু কম ছিল। তো ভোরের দিকে ভালোই ঠান্ডা লেগেছে। তো যার কারণে এখন রোদ বেরোনোর কারণে দেখেন ঠান্ডা একটু কম ছিল। তো এখানে আমাদের বিআই মানে আমার কলিগের ছেলে লাফ পারতেছিল। তো বলতেছিল যে, "নাহিদ স্যার আমি হচ্ছে আপনার ভিডিওতে উঠবো।" তো তাই তাকে নিয়ে নিলাম ভিডিও ক্লিপসে। তো কেন জানি আমার এই গাছগুলা দেখতে প্রায়ই ভালো লাগে। তাই আমার ভালো লাগা জিনিস আপনাদের দেখানোর জন্য তাই দেখাচ্ছিলাম। তো দেখেন শীতের মধ্যে কষ্ট করে তার মানে গার্জেনরা কত কষ্ট করে তার বাচ্চাদের স্কুলে নিয়ে আসে। তো ক্লাস 3 এর বাচ্চারা দেখেন প্রমোশন পেয়ে ক্লাস 5 এর ক্লাসে বসছে। তাই বলতেছিল যে তাদের ভিডিওতে নেওয়ার জন্য। তো এখানে সব ড্রইং করা ছিল ক্লাস 5 এর বাচ্চারা যারা পরীক্ষা দিচ্ছে এবার তারা আঁকিয়েছে। আঁকানোগুলো অনেক সুন্দর। এর আগেও আপনারা দেখছেন আমার ভিডিওতে আঁকানো। এখন স্কুল শেষ করে এখন বৃষ্টিকে পড়ানোর উদ্দেশ্যে বের হয়ে গেলাম। তো এই স্টুডেন্টটা মানে ভিডিও করা দেখে আরকি ভিডিওর সামনে চলে আসলো। আসলে তার ইচ্ছা হচ্ছিল যে স্যারের ব্লগে আসার জন্য। তো এটা দেখে আমার খুবই ভালো লাগলো। তো এখন আমি হচ্ছে অটোতে উঠে গেলাম। অটোতে আমি একাই ছিলাম, আসলে ফাঁকাই ছিল। তো ফাঁকা দেখে আরকি অটোতে উঠি কারণ যেহেতু লোকজন থাকলে আসলে ভিডিও করা মানে সমস্যা হয় আরকি। কারণ সবাই তো আরকি ভিডিওতে আসতে চায় না। এজন্য মানে পার্সোনালিটি একটা ব্যাপার-স্যাপার আছে যার কারণে আমি মানে মামার দোকানে বসে থাকি। যখনই ফাঁকা অটো পেয়ে যাই তখনই অটোতে উঠে যাই। তো এখানে যাচ্ছিলাম আরকি ৩ বটতলা ওইদিকে। প্রচুর ঝাঁকুনি লাগছিল আরকি। ৩ বটতলায় এসে আজকে অটোতেই উঠে গেলাম মানে সরি মানে ভ্যানেতে উঠে গেলাম। তো আসলে ভ্যানেতে করেই যাওয়া হয় আরকি। তো এখানে বৃষ্টির বাসাতে আছে ভিডিও ফুটেজ তোলা হয়েছিল না। তো এখন বাসার দিকে রওনা দিচ্ছি। ভ্যানেতে করে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে এই তো রাস্তাটা দেখাচ্ছি আরকি। তো এই কাঠমিলটা চোখে পড়ে গেল আরকি। এই কাঠমিল থেকে আমাদের বাসার সবগুলো গাছ ফাড়াই করা হয়েছে। যাদের প্রয়োজন তারা আপনারা এখানে কাঠ ফাড়াই করতে পারেন। তো বাসার জন্য আবার আরেকটা গাড়ি চেঞ্জ করে নিলাম। তো আমার বাসার পাশে মানে আমার এক স্টুডেন্টের বাবার অটোতে উঠে পড়লাম। তো সে আমাকে ডাকতেছিল যে বলল, "বাসাতে যাবো কিনা?" তো আমি বলতেছিলাম, "হ্যাঁ, বাসার দিকে যাবো।" দুপুরে একটু রেস্ট না নিতে আবার ওরা পড়তে চলে আসলো। তো আজকে দুপুরে খাওয়া-দাওয়া করা হয় নাই। কারণ মানে বৃষ্টিকে পড়ানো শেষ করে এসে একটা রুটি খেয়েছিলাম। এখন তানকে পড়ানোর জন্যই তো বেরিয়ে পড়লাম। তো সন্ধ্যা ঘনিয়ে আসছিল। কারণ মাগরিবের আজান পড়ে গেছিল। এই যে তানের বাসায় চলে আসছি। এখন ভেতরে ঢুকবো। যেহেতু তান নামাজ পড়ে আসবে তারপরেই তানকে পড়াবো। তো এই যে এখানে খোলাই ছিল কেসি গেট। চাচির মনে হয় নামাজ পড়া শেষ হয়ে গেছিল। চাচির সাথে দেখা করে উপরের দিকে যাচ্ছিলাম। যেহেতু তানকে আমি উপরে পড়াই তাই উপরে যাচ্ছিলাম। তালা মারা ছিল আরকি তান খোলার জন্য ট্রাই করছে আরকি। কারণ যেহেতু ভাইয়া ভাবি নাই বাসাতে তাই দোতলাতে হচ্ছে তালা মারাই থাকে। তো এখানে তানের আজকে মন খারাপ। তার নাকি হাতে ব্যথা করতেছিল। এখানে আমি একটু আমাকে দেখালাম আরকি ভিডিও ফুটেজে। তো আমি বললাম যে, "ঠিক আছে তুমি একটু মনোযোগ সহকারে ইংরেজি পড়ো। যেহেতু সামনে পরীক্ষা।" তো বাসাতে চলে আসছিলাম। তো আসার সময় সন্ধ্যা মানে রাত হয়ে গেছিল। যার কারণে ভিডিও ফুটেজটা নেওয়া হয় নাই। তো বাসাতে এসে ভাবলাম যে আজকে কি মানে সন্ধ্যার পরে আর কি খাওয়া যায়? নাস্তা করা হয়েছিল না। তো ভাবলাম আজকে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। তো ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য একটু বেসনের দরকার। কিন্তু আসলে আমার বাসাতে বেসন শেষ হয়ে গেছিল।
তে ছোলার ডাল ছিল আর কি বাসাতে, তো ভাবলাম যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই আর কি বেসন হয়ে যাবে। তো আপনারা যারা জানেন না তারা বলে দিচ্ছি আর কি, ছোলার ডাল আর খেসারির ডাল মিক্সড করে বেসন তৈরি করে নিতে পারেন বাসাতে আপনারা খুব সহজে। প্রথমে ডালটাকে মানে ভিজিয়ে রেখে পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রাখবেন, তারপরে সেটা ধুয়ে একটু রোদে শুকিয়ে নেবেন, তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করলে আপনারা বেসন বানিয়ে ফেলতে পারবেন বাসাতে। তো আজকে আমি সেটা আর কি টেস্টটা খাটালাম, যেহেতু এখন রোজার মাস না, তাছাড়া বেসন সবাই সচরাচর সবসময় ব্যবহার করে না। আর আমার মতে বাসাতে তৈরি করে নেওয়া বেসনটাই সবথেকে বেশি মুসমুসে হয়। তো আপনারা দেখতে থাকেন, আমি আগে আমার রেসিপিটা বানাই, তারপরে আপনারা সেটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা ক্রিস্পি হবে। তো এখানে সুন্দর করে আলুগুলো কেটে নিচ্ছিলাম ফ্রেঞ্চ ফ্রাই মানে মাপ অনুযায়ী। তো আমার দেখানো অনুযায়ী এভাবে আপনারা কেটে নেবেন। আসলে আলুগুলো ২ টা অনেক বড় ছিল। তো ২ টা আলুই নিয়েছিলাম। তো ২ টা আলুতে অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রাই হবে। যেহেতু আলুগুলো সাইজে অনেক বড় ছিল। এখানে সুন্দর করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাইজের মতো করে কেটে নিচ্ছি। আসলে এই শেপে দিলে আর কি ফ্রেঞ্চ ফ্রাইগুলো বেশি ক্রিসপি হয়, দেখতেও সুন্দর লাগে। আর কাটাটাও আর কি সহজ। প্রথমে মাঝখানে হাফ করে নিবেন, মানে প্রথমে আলুটাকে ৪ ফাল্টা করে নিবেন। তারপরে এক ফালি থেকে এভাবে সুন্দর করে স্লাইসগুলো আপনারা বের করে নিবেন। দেখেন কত সুন্দর লাগছে দেখতে। আমার কাছে তো বেশ ভালো হয়েছে। আর কি আম্মু একটা কথা বলে যে কাটা নাকি সুন্দর হলে নাকি সেই জিনিসটা খেতেও ভালো লাগে। মানে দেখতেও ভালো লাগে আর কি স্বাদও বাড়ে। তো এটা আমি জানি না, যদি আপনারা জানেন। আমি আম্মুর থেকে কথাটা শুনেছি। আপনারা কে, কে জানেন অবশ্যই কমেন্টে বলবেন। তো এখানে দেখেন আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে সুন্দর করে। সবগুলো প্রায় একই সাইজে করে নিয়েছিলাম। এখানে হচ্ছে কড়াইয়ের মধ্যে পানি দিয়ে আর কি একটু ভাপতে নিতে হবে। যেহেতু আলু থেকে অনেক কষ বের হতে পারে, বা আলুটা একটু সিদ্ধ করে নিলে ভেতরে সহজে, যেহেতু বেসনটা সহজেই মানে ভাজা ভাজা হয়ে যাবে, কিন্তু ভিতরটা আর কি শক্ত থাকবে। এজন্য আর কি আলুটাকে প্রথমে একটু সিদ্ধ করে নিলে ভিতরটা আর কি নরম থাকবে এবং ক্রিস্পি হতে আরও বেশি সাহায্য করবে। কেটে রাখা আলুগুলোকে সুন্দর করে ৩-৪ বার ধুয়ে নিতে হবে, যেহেতু আলু থেকে প্রচুর কষ বের হয়। আর হাতে সময় থাকলে ৫ মিনিটের মতো আর কি আলুগুলো ভিজিয়ে রাখবেন। তারপরে কচলিয়ে কচলিয়ে সুন্দর করে ধুয়ে, যতক্ষণ না আলু থেকে ইস্ট বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা ধুতে থাকবেন। তো আমি এখানে ৩ বার ধুয়ে নিয়েছিলাম। তো আমার যেহেতু হাতে সময় ছিল না, এজন্য আর কি সাথে সাথেই পানির মধ্যে দিয়ে দিয়েছি। তো পানির মধ্যে আপনারা লবণ দিয়ে দিবেন, তাহলে এটা খেতে আরও বেশি মজা লাগবে। তো এখানে সেই ব্লেন্ড করা বেসন, তার মধ্যে দিয়ে দিলাম লবণ। আপনারা এটা পরিমাণ মতো নিয়ে নেবেন, আমি আমার চোখের আন্দাজে নিয়ে নিচ্ছিলাম। তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া, ১ চা চামচ নিয়েছিলাম। যেহেতু বেসনের পরিমাণ কম, তাই মরিচের গুঁড়ার পরিমাণটা একটু কম দিতে হবে। তারপরে এখানে আমি দিয়ে দেব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া হলুদের গুঁড়া এখানে পরিমাণ মতো নিয়ে নেবেন। তার মধ্যে এটা হচ্ছে আম্মুর হচ্ছে সিক্রেট মশলা দিয়ে দেব। তো এই মশলাটা একদিন আপনাদের দেখাবো। এটা হচ্ছে আম্মুর হচ্ছে সিক্রেট মশলা। তো এই মশলাটা নাকি যে কোনো তরকারিতে দিলে স্বাদ নাকি বেশি ভালো লাগে। তো আসলে বেশ ভালো লাগে। আসলে যার সবার কাছেই হচ্ছে তার মায়ের হাতের রান্না বেশি মজা লাগে। আমার কাছে হচ্ছে আমার আম্মুর রান্না অনেক সুন্দর লাগে। যত রেস্টুরেন্টে খাই না কেন, বাসাতে আসলে আম্মুর হাতের রান্নাটাই সবথেকে বেশি বেস্ট মনে হয়। তারপরে আমার নিজের রান্নাটা আমার কাছে বেশি ভালো লাগে। কারণ নিজে যখন খুব কষ্ট করে রান্না করি, সে রান্নাটাও অনেক মজা লাগে। তো এখানে গল্প করতে করতে বলতে ভুলে গেছি, এখানে সেই সিক্রেট মশলাটা দিয়েছি, সামান্য পরিমাণ বিট লবণ দিয়েছি, তারপরে সামান্য পরিমাণ পানি নিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। আসলে এটা সুন্দর করে ফেকাতে হবে, যেহেতু বেসন বেশি ফেকালে এটা একটু ফুলে যাবে। আর এর মধ্যে আমি কর্নফ্লাওয়ারও দিয়ে দিয়েছি পরিমাণ মতো।
কর্নফ্লাওয়ার দিলে আর কি একটু সুন্দর মুসমুসে একটু বেশিক্ষণ থাকবে, যার কারণে হচ্ছে কর্নফ্লাওয়ারটা দিয়েছি আমি। তো এখানে সুন্দর করে হচ্ছে একটু বেশি করে ফেকিয়ে নিচ্ছি। তো মনে হচ্ছিল যে একটু পানি লাগবে, তাই একটু পানির পরিমাণ দিয়ে দিচ্ছি। এটা আসলে আপনারা একটু শক্ত শক্ত করেই এই গোলানোটা করবেন, কারণ যেহেতু এটা হচ্ছে আপনার ফ্রেঞ্চ ফ্রাই করবেন, আলুর সাথে দিবেন, পাতলা করে দিলে কিন্তু এটা ছেড়ে যাবে। তার মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়েছিলাম। ডিম ভেঙে, এটা হচ্ছে অপশনাল, ডিম দিলে আর কি টেস্টটা একটু কি বাড়বে আর একটু সুন্দর ফুলবে। তো আপনারা ট্রাই করবেন ডিম দেওয়ার জন্য। তো আমি বেসিক্যালি ডিম দেই, কারণ ডিম দিলে সুন্দর, খেতেও সুন্দর লাগে আর একটু ফুলতেও সাহায্য করে। তো সবথেকে ভালো হয় এই মানে মাখানোটা আর কি ০.৫ ঘন্টা করে যদি রেখে দেন, তাহলে সেই মাখানোতে আর কি ফ্রেঞ্চ ফ্রাই বানানোটা বেশি মুচমুচে আরও খেতে বেশি ভালো লাগে। তো আমার হাতে যেহেতু সময় ছিল না, এজন্য আমি কেটে রাখা আলু, মানে ভাপ দিয়ে রাখা আলুগুলোকে পানি নিংড়িয়ে এর মধ্যে দিয়ে সুন্দর করে নেড়ে নিচ্ছিলাম। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবে সুন্দর করে একটু মাখিয়ে নেবেন, কারণ মাখানো ভালো না হলে আর কি সব সাইডে আর কি গায়ে লাগবে না। তাহলে দেখা যাচ্ছে যে একদিকে হবে আর একদিকে হচ্ছে জলটার মতো হয়ে থাকবে। তো এইভাবে মেখেও আপনারা ফ্রিজে রাখতে পারেন বা এয়ারটাইট বক্সে ফ্রোজেন করে রাখতে পারেন। মজার বিষয় হলো দেখেন, মানে চুলাতে কড়াইয়ের উপরে তেল দেওয়াতেই দেখেন গ্যাস নিভু নিভু করতেছে, মানে বলতে বলতে আর কি গ্যাস শেষ হয়ে যাবে। তো এটা খুবই হাস্যকর, মানে হঠাৎ বিপদে পড়ে গেছিলাম। বাসাতে এক্সট্রা কোনো গ্যাসের সিলিন্ডারও রাখা হয় নাই, বাবা এবার পাঠাই নাই, যার কারণে দেখেন আপনারা দেখতে পারছেন যে গ্যাসটা আর কি তুরুপ 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 করতে করতে শেষ হয়ে যাবে। তো মনে হচ্ছিল যে আকাশ ভেঙে পড়ছে মাথার উপরে। আম্মু বলতেছিল তুমি আরেকবার ট্রাই করো, দেখো তো হচ্ছে মানে গ্যাস আসলে শেষ হয়েছে কিনা। তো সত্যি গ্যাস শেষ হয়ে গেছে, কি করব। তো মাথায় বুদ্ধি আসলো যে বাসাতে এসে কারেন্টের চুলায় করি। তো আল্লাহ একটা না একটা ব্যবস্থা করেই দেয় আর কি। মানে এক কথা যে রিজিক আপনার যেখানে আছে সেখানে আর কি যে কোনোভাবে ওয়েই হোক না কেন আপনার সেটা খেতে পারবেন। তো আসলে এই ফ্রেঞ্চ ফ্রাইটা আমাদের রিজিকে ছিল, যার কারণে আম্মু বলল যে ঠিক আছে তাহলে ঘরে নিয়ে চলো, কারেন্টের চুলায় করা যাক। তাই সে বের করে দিল আর আমি কারেন্টের চুলায় করার জন্য নিয়ে চলে আসলাম। এই তো কারেন্টের চুলার উপরে ফ্রাই প্যান দিয়ে তেল দিয়ে দেখেন কি সুন্দরভাবে হচ্ছিল। আসলে মানে কি বলবো, প্রথমে ভয় পেয়ে গেছিলাম, ভাবতেছিলাম যে আসলে দর্শকদের মানে আপনাদের দেখাতে পারবো কিনা, মানে আমার ভিউয়ার্সদের আজকে এই রেসিপিটা মানে আমি ফুল দিতে আর কি পারবো কিনা। তো আল্লাহর মেহরবানিতে সুন্দরভাবেই হয়ে যাচ্ছে দেখেন। তো এটা হচ্ছে আপনি হাই স্পিডে ভাজলে আর কি ভেতরে ক্রিসপিটা ভালো হবে না আর সেদ্ধটা ভালোভাবে প্রপারলি হবে না, যার কারণে মিডিয়াম লো আঁচে রেখে আপনার এটা করতে হবে। যেহেতু আমি কারেন্টের চুলায় করতেছি, তো আপনারা মিনিমাম ২০০০ বা ১৮ ডিগ্রি সেলসিয়াসে এটা করলে সব থেকে ভালো হবে। তো এখানে দেখেন এক পিসটে হয়ে গেছিল, তো আর এক পিসটে হচ্ছে আম্মু সুন্দর করে তুলে দিচ্ছে। দেখতে খুবই লোভনীয় ছিল, খেতেও ভারী মজা ছিল। তো এখানে যেহেতু বেসন দেওয়া এজন্য আর কি একটু ক্রিস্পি হবে, আর ভেতরে যেহেতু আলু হয়তো ভিতরে একটু নরম থাকবে, যার কারণে এটা খেতে দুর্দান্ত হয়। আমরা সবাই হয়তো ফ্রেঞ্চ ফ্রাই কম বেশি ট্রাই করেছি, তবে বাসার মতো ফ্রেঞ্চ ফ্রাই আমি মনে হয় কোথাও খাই নাই। যত বড় রেস্টুরেন্টে খাই না কেন, আমার কাছে এই যে এভাবে বাসাতে হোমমেড ফ্রেঞ্চ ফ্রাইটা বেশি মজা লাগে। কেন জানি বেশি ক্রিস্পি হয়, এখানে অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে। তো এখানে আমরা সবাই তো ট্রাই করে দেখছিলাম যে কেমন হয়েছে আর কি, সব কিছু প্রপারলি ছিল, ঠিক ছিল কিনা। তো মাশাল্লাহ সব কিছুই মোটামুটি খুবই মানে ঠিক সব কিছুই ঠিকঠাক ছিল। মানে আমার যে মেজারমেন্টে আমি সব কিছু করেছিলাম আর কি, সব কিছু প্রপারলি ছিল, এজন্য আলহামদুলিল্লাহ। তো এক ব্যাচ ভাজার পরে যেহেতু সবগুলো একসাথে তো ভাজা যাবে না, এজন্য
পরে আরেকবার নিয়ে সব কিছু আবার ভেজে নিচ্ছিলাম। তো আমি চুলার উপর থেকেই মানে এক হাতে নাড়তেছিলাম আর খেতেছিলাম। সেই মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আসলে যারা ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ করেন তারা বুঝতে পারবেন যে আসলে ফ্রেঞ্চ ফ্রাই খেতে কত মজা। এই যে এখানে সস দিয়ে দিয়েছিলাম আর চারদিকে ডেকোরেশন করে দিয়েছিলাম। আসলে ডেকোরেশন করার কিছুই না আর কি, চারদিকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মাঝখানে ফ্রিজের মধ্যে সস নিয়েছিলাম। তো বাসাতে মানে ওই টমেটো সসটা ফুরাই গেছিলো, যার কারণে হচ্ছে বারবিকিউ সসে খাচ্ছিলাম। তো আমার বোন বলছে যে অনেক সুন্দর হয়েছে। তো যাই হোক, আপনারা যারা বাড়িতে তৈরি করবেন অবশ্যই আমার ভিডিওতে আপনাদের বানানোর ছবিটা দিবেন অবশ্যই। আজকের মতো ব্লগটি এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।